মোথাবাড়ির ভয়াবহ ঘটনায় কোনো স্বতঃস্ফূর্ত আবেগের ব্যাপারই নেই। মোথাবাড়ির এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, পূর্ব পরিকল্পিত এবং এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীরে। আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট ভাষায় কয়েকটা শব্দে একথা জানিয়ে দিল। সুপ্রিম কোর্টের ভাষায় এই আক্রমণ মোটিভেটেড, প্রি প্ল্যান্ড অ্যান্ড ডিপলি ইনস্টিগেটিভ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন এটা সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ ব্যর্থতা এবং সেই ব্যর্থতার কারণে এসআইআর এর কাজ করা জুডিশিয়াল অফিসারদের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পাশাপাশি মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যদি আদালত হস্তক্ষেপ না করত তাহলে মোথাবাড়িতে সেই রাতেই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন সেই রাতে কলকাতা হাইকোর্ট যখন এসপির সঙ্গে যোগাযোগ করেছে তখন এসপি বলেছেন আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। ভাবতে পারেন দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি, বিচারকদের অবস্থা যদি এই হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? আজ আমার প্রথম বক্তা এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন যিনি, সে ফিরদৌস শামীম। ফিরদৌস, দেখুন এই যে পরিস্থিতি কেন তৈরি হলো এটা এই ব্যাখ্যায় প্রথম যাওয়া উচিত। দেখুন এসআইআর শুরু হয়েছিল এবং খুব তড়িঘড়ি করে এসআইআর করতে গিয়ে মূল সমস্যাটা ওখান থেকে শুরু, কিন্তু তার পরবর্তীতে এই সুপ্রিম কোর্টের নির্দেশেই 700 জন বিচারক নিযুক্ত হয়েছে। একদম। এই 700 জন বিচারক কোন নথির উপর বিচার করবেন? যে নথি তাদের সামনে প্লেসড হবে। ইসিআই এর নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের রাজ্য প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক, তাদেরকে নিয়েই তাদের এই কাজটি করতে হয়। এখন রাজ্য প্রশাসন যদি ঠিক করেন যে না আমরা ইসিআই এর সঙ্গে সহযোগিতা করব না, তাহলে কি পরিস্থিতি তৈরি হয় আজকের গোটা হিয়ারিংয়ে সেটা স্পষ্ট হয়েছে। 3:30 থেকে ঘটনা শুরু হয়েছে, 11:30 পর্যন্ত হাইকোর্টের চিফ জাস্টিস তিনি যোগাযোগ করতে পারছেন না চিফ সেক্রেটারির সঙ্গে। আজকে তিনি বলছেন যে হিয়ারিং পর্বে যে আমার ফোনটি এতটাই সুরক্ষিত, তো আজকে বিচারপতি অনেকটা হেয়ালি সুরে বললেন যে অতটা সুরক্ষা দিয়ে সুরক্ষা একটু কমান আপনার ফোনের, যাতে অন্ততপক্ষে হাইকোর্টের চিফ জাস্টিসের মতো মানুষ অন্ততপক্ষে আপনার কাছে পৌঁছতে পারে। মানে এতটাই সুরক্ষিত বিষয়টি হয়েছে এখানে, যে এতটাই বেশি সুরক্ষিত করেছে, স্পষ্ট কটাক্ষ খোঁচা দিয়েছেন। হ্যাঁ, একেবারে এই কটাক্ষটা দেখুন মানুষের সঙ্গে কটাক্ষ করা শুরু হয়েছে। কেন কি বলুন তো, 60 লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন করছেন এই 700 জন বিচারক। তাদের সামনে যে নথিটি আসছে সেই নথির সাপেক্ষে তারা অ্যাপ্রুভ করছেন অথবা রিজেক্ট করছেন। এখন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কোন কোন নথি আপলোড হয়েছে। আমি কালকে, কারণ এই প্রথম যে ট্রাইব্যুনালের প্রথম মামলা, সেখানে কিন্তু ইসিআই দেখাতে পারেননি যে এই মহতাব শেখের কোন কোন ডকুমেন্ট তিনি জমা দিয়েছিলেন, তার সাপেক্ষে কিসের সাপেক্ষে রিজেকশন করেছিলেন। এই যে ডিলিট লিস্ট তৈরি হয়েছে, সেই ডিলিট লিস্টে এই যে ডিলিট হয়ে যাওয়ার পিছনের যুক্তি কি সেটা কিন্তু কোথাও বলা নেই। ঠিক বলছো, কিন্তু এখানেই কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। তুমি প্রথমে বললে যদি প্রশাসন সহযোগিতা না করে এই ঘটনা, আমি বলছি এক্ষুনি প্রদীপ্ত বলবে যে এই প্রশাসনের যে অফিসারদের শীর্ষে বসানো হয়েছে সেটা তো নির্বাচন কমিশনের চয়েস। দেখুন নির্বাচন কমিশন, তার মানে হয় তারা অযোগ্য অফিসার বেঁচেছেন, নয় রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট অফিসার বেঁচেছেন। মানে আমি বলছি আইদার অর। দেখুন আপনি যেটা বলছেন যে সেটা ইসিআই সে কি করবে, তার বেস্ট এফোর্ট দিয়ে সে চেষ্টা করবে ভোটটিকে যাতে ফেয়ার করা যায়, কিন্তু এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার কাজ, এটা তো আর ইসিআই করবে না। আপনাকে যদি জেলার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে একেবারে চিফ সেক্রেটারি বা ডিজি পুলিশ, এদের তো এই এক প্রোঅ্যাক্টিভ রোল কেন থাকবে না যে কিছু বিচারক তারা বন্দী হয়ে আছেন, তাদের সুরক্ষার প্রশ্নে তারা অ্যাক্টিভ হবেন না? তারা রাজ্যের একটি হাইকোর্টের চিফ জাস্টিস তাদের কাছে রিচ করতে পারছে না, এর দায় নিতে হবে না? খুব পরিষ্কার কথা। দেখুন এই ঘটনাটি যে পূর্ব পরিকল্পিত, কারণ 8 ঘন্টা ধরে একটা ঘটনা চলছে, মহিলা বিচারকরা সেখানে বন্দী, তাদের উদ্ধার করা যাচ্ছে না। এই ক্ষেত্রে এসপি, ডিজি পুলিশ এদের অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হতে হতো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য সেই প্রোঅ্যাক্টিভ যে হয়নি, সেই জন্যই আজকে এনআইএ তদন্তভার কেন দেওয়া হলো? শিডিউল অফেন্স না থাকা সত্ত্বেও সেটা কিন্তু এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়া হলো। তার কারণ এই বিষয়টিকে এতটাই বেশি গভীরে নিয়ে যাওয়া গেছে। এবং শুধু তাই না, এর পিছনে আজকে কিন্তু 3টে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বলছে পূর্ব পরিকল্পিত, সেখানে উস্কানি ছিল এবং এর রুট কিন্তু অনেক গভীরে, ফলে এই যে শব্দবন্ধ এটা উঠে আসছে কিন্তু এনআইএর
ওই 25 পাতার রিপোর্টে, ফলে সেই রিপোর্টে কি কি আছে, সেই রিপোর্ট থেকে কতটা গভীরতা উঠে আসবে ভবিষ্যতে আপনি আমি কেউ জানি না। ফলে এখানে যে ওই শুধুমাত্র ওখানেই ঘটনা ঘটানো হয়েছে নাকি পরিকল্পনা আরো সুদূর প্রসারী ছিল, সেটা কিন্তু ভবিষ্যতে সেটা উঠে আসবে এই তদন্তের মধ্যে। একদম ঠিক যেখানে ফিরদৌস শেষ করলো, 25 পাতার এনআইএ রিপোর্ট প্রাথমিক তদন্তের ভিত্তিতে যেটা আজকে সুপ্রিম কোর্টে পেশ করা হয়। আবার মামলার তদন্তভার তারা পেয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পেয়েছে, নিঃসন্দেহে এফআইআর লজ করে আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হবে। কিন্তু এই 25 পাতার রিপোর্টে ঠিক কি আছে সুপ্রিম কোর্টে জানিয়ে আলোচনা হলো। দ্রুত আসুন একবার দেখে নিই, এখানে দেখুন। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআর ঘিরে বুধবার নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদায়। হামলার মুখে পড়েছেন বিচারাধীনদের নিষ্পত্তির দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসাররা। গত 3 দিন ধরে একাধিক দলে ভাগ হয়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেছে এনআইএ। সোমবার এনআইএ সেই রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে। আর এদিনই মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার পুরো ঘটনার তদন্তভার এনআইএকেই দিল সর্বোচ্চ আদালত। বুধবার সকাল থেকে কালিয়াচক 2-এর বিডিও অফিসের গেটের সামনে প্রথমে মহিলারা জমায়েত শুরু করে, পরে তাতে যোগ দেন পুরুষরা। এরপর সময় যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে বিক্ষোভকারীদের। বিক্ষোভের জেরে সেদিন রাত পর্যন্ত বিডিও অফিসে আটকে থাকতে হয় 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারদের। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এনআইএ আধিকারিকরা। लेडीज लोग बढ़ गया था, फिर अंदर में भी कुछ लेडीज चला गया था। এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএর আইনজীবী জানান, ইতিমধ্যে 432 জনের ভূমিকা এবং তাদের ফোন কলের ডিটেলস তারা খতিয়ে দেখেছে। সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী সহ সকলের সঙ্গে কথা বলে বুধবারের গোটা ঘটনার একটা টাইমলাইন তৈরি করার চেষ্টা করেছে এনআইএ। সূত্রের খবর, এই 3 দিনে আক্রান্ত সব জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। এনআইএ সূত্রে আরও খবর, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি দেখেছিলেন, গন্ডগোলের কথা কাকে কি জানান, কিভাবে তারা রাতে বিডিও অফিস থেকে বেরোলেন, রাস্তায় তাদের কি অভিজ্ঞতা হয়েছিল, পুলিশ প্রশাসনের তরফে তাদের কি ফিডব্যাক দেওয়া হয়েছিল, সে সবকিছুই জুডিশিয়াল অফিসাররা বিস্তারিত জানিয়েছেন। 2 এপ্রিলের শুনানিতে মালদার মোথাবাড়ির ঘটনার কড়া নিন্দা করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত, সংগঠিত ও উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। এই প্রেক্ষাপটে গত 3 দিনে কখনো মোথাবাড়ি থানা, কখনো মালদার পুলিশ লাইন, আবার কখনো পুলিশ সুপারের অফিসে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন এনআইএর অফিসাররা। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ সূত্রে দাবি, রবিবার বিডিও অফিসে মোথাবাড়ি অঞ্চলের 22 জন বিএলওকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, এসআইআরে মোট কতজনের নাম বাদ গেছে তার আভাস নেওয়া হয়। আর বুধবার বিডিও অফিসের বাইরে কত সংখ্যায় বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন সেই সংখ্যা মিলিয়ে দেখার চেষ্টা করেছেন এনআইএর আধিকারিকরা। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যত সংখ্যায় নাম বাদ গেছে তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল বেশি। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। সোমবার সুপ্রিম কোর্টে ঘটনার দিন মহিলা বিচারকদের আর্তনাদের ভিডিও দেখানো হয়। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।